ভূগোল পরিচয়। আজকের ক্লাস হবে ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে। ভারতের ভূপ্রকৃতি পাহাড়, পর্বত, নদী, মালভূমি, সমভূমি, গিরিখাত, হিমবাহ, গিরিপথ ইত্যাদি নিয়ে আমাদের বৈচিত্র্যময় ভারত গড়ে উঠেছে। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে বিভিন্ন অংশ ভারতের গড়ে উঠেছে। এই ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী ভারতের ভূপ্রকৃতিকে আমরা 7 ভাগে ভাগ করে থাকি। 7টা ভাগ কি কি শোন। উত্তরে পার্বত্য অঞ্চল, তারপরে রয়েছে উত্তরে সমভূমি অঞ্চল, মরু অঞ্চল, মধ্যভাগের উচ্চভূমি, উপদ্বীপীয় মালভূমি, উপকূলীয় সমভূমি, দ্বীপ অঞ্চল বা দ্বীপপুঞ্জ। এগুলি ম্যাপে দেখ। ম্যাপে এইরকম পোর্শন বরাবর ওপর দিকটা রয়েছে উত্তরে পার্বত্য অঞ্চল, তারপরে রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল। সমভূমি অঞ্চলে এইরকম চিহ্ন দেওয়া রয়েছে সমভূমি অঞ্চল। এই দেখো এখানে লিখেছি উত্তরের সমভূমি অঞ্চল। তারপরে এই গুজরাট, এই রাজস্থান এই দিকটাতে রয়েছে মরু অঞ্চল। মরু অঞ্চলে এইরকম চিহ্ন দিচ্ছি। তারপর আমাদের রয়েছে মধ্যভাগের উচ্চভূমি। এই দেখো এই যে অংশটুকু হয়েছে মধ্যভাগের উচ্চভূমি। উপরে উত্তরে পার্বত্য যেমন একটু পার্বত্য অঞ্চল তীর্যক আকৃতি সিম্বল দিয়েছিল, এটা একটু গোলাকার দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, ভুলে না ফেলো তার জন্য। মধ্যভাগের উচ্চভূমি। তারপরে এই পোর্শন উপদ্বীপীয় মালভূমি, এই যে প্লাস চিহ্ন আকারে রেখেছি উপদ্বীপীয় মালভূমি। তারপর সমুদ্রের ধার বরাবর রয়েছে আমাদের উপকূলীয় সমভূমি, এইরকম চিহ্ন রেখেছি। তারপর আমাদের রয়েছে দ্বীপ অঞ্চল। দ্বীপ অঞ্চল পুরোটাই ফাঁকা রেখেছি কারণ এখানে দ্বীপ অঞ্চল এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মিনিকয়, লাক্ষাদ্বীপ দ্বীপ আছে, এখানে কোনো চিহ্ন দিইনি, তাই দ্বীপ অঞ্চলটা ফাঁকা রেখেছি। আসলে ভারতের ভূপ্রকৃতিকে যে আমরা 7 ভাগে ভাগ করেছি তার মধ্যে আজকে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করব। কারণ এই 7টা ভাগ একটা ক্লাসে আলোচনা করা সম্ভব নয়, ভিডিওটা অনেক লং হবে। তাই আজকে ভারতের ভূপ্রকৃতির ক্লাস 1 উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করব। ক্লাস 1-এ আমরা ভারতের যে 7টা ভাগ করেছিলাম তার উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করব। এই পার্বত্য অঞ্চল প্রধানত কারাকোরাম, লাদাখ, জাসকার আর হিমালয় নিয়ে। এইখানে দেখো এটা হচ্ছে কারাকোরাম, তারপর আমাদের লাদাখ, তারপর জাসকার পর্বত, আর তারপর এই যে হচ্ছে আমাদের হিমালয়, এইভাবে অবস্থান করেছে হিমালয়। এই 4টা পর্বত নিয়ে আমরা আজকে উত্তরের পার্বত্য অঞ্চল আলোচনা করব। এবার এই উত্তরের পার্বত্য অঞ্চলে প্রথমে আসবো আমরা কারাকোরাম পর্বত। কারাকোরাম পর্বত এই যে হচ্ছে এখানে আমাদের কারাকোরাম পর্বত। উত্তরে কারাকোরাম পর্বত উত্তরের পামির গ্রন্থি থেকে শুরু করে পূর্বে প্রায় 400 কিমি দীর্ঘ বিস্তৃত। উত্তরে পামির থেকে পূর্বে 400 কিমি এবং প্রস্থের দিকে 100 থেকে 140 কিমি বিস্তৃত হচ্ছে কারাকোরাম পর্বতশৃঙ্গ। এই কারাকোরাম পর্বতের এখানে পর্বত শৃঙ্গ হচ্ছে গড-উইনস্টিন বা কেটু, যা ভারতের উচ্চতম শৃঙ্গ। গড-উইনস্টিন বা কেটু ভারতের উচ্চতম শৃঙ্গ, কিন্তু পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গড-উইনস্টিন বা কেটু, যার উচ্চতা 8611 মিটার। এছাড়াও এখানকার অন্যান্য কারাকোরাম পর্বতের অন্যান্য শৃঙ্গগুলি হলো গ্যাসিব্রুম 1 ও 2, রড পিক ইত্যাদি। আর এই কারাকোরাম পর্বতের হিমবাহ হচ্ছে সিয়াচেন, 75 কিমি দীর্ঘ। এটা কিন্তু ভারতের বৃহত্তম হিমবাহ। এছাড়াও এখানকার হিমবাহগুলো হলো ফেডজেঙ্গো, হিসপার, বলটারো ইত্যাদি এখানকার হিমবাহ। আর এই কারাকোরাম পর্বতের গিরিপথগুলি হচ্ছে কিলি, মিন্টাকা, খুঞ্জেরা আর হচ্ছে কারাকোরাম ইত্যাদি হচ্ছে কারাকোরাম পর্বতের গিরিপথ। এরপর আসবো আমরা কারাকোরামের পর লাদাখ পর্বত। লাদাখ হচ্ছে কারাকোরামের ঠিক দক্ষিণে অবস্থিত লাদাখ পর্বত। লাদাখ এর 300 কিমি এটা দীর্ঘ এবং এর গড় উচ্চতা 5800 মিটার এর গড় উচ্চতা। এই লাদাখ পর্বতমালায় রয়েছে লাদাখ মালভূমি, যা ভারতের উচ্চতম মালভূমি, যার উচ্চতা 3500 থেকে 5000 মিটার পর্যন্ত। এই ভারতের উচ্চতম মালভূমি লাদাখ, এটা একটি পর্বত বেষ্টিত তারপর এখানে রয়েছে গিরিপথ এখানকার হলো খারদুংলা, যার উচ্চতা হচ্ছে 5602 মিটার। এবং এখানকার লবণাক্ত হ্রদ হচ্ছে প্যাংগং ও সোমরাট। এরপর আমরা লাদাখের পর আসবো জাসকার পর্বত। প্রথমে কারাকোরাম, তারপর লাদাখ ছিল, তারপর এই অংশটা হচ্ছে আমাদের জাসকার পর্বত। এই জাসকার পর্বত শ্রেণী জম্মু কাশ্মীরের লাদাখ অংশে রয়েছে। শীতকালীন এখানে জাসকার নদীতে বরফ জমে একটা
ট্রেকিং রুট তৈরি হয়, সম্পূর্ণভাবে বরফে জমে যায় জাসকার নদী। আর সেই জাসকার নদীর উপর দিয়ে একটি ট্রেকিং রুট তৈরি হয়, যার নাম চাদর ট্র্যাক। চাদর ট্র্যাক নামে একটা ট্রেকিং পথ তৈরি। শীতকালে সম্পূর্ণরূপে জাসকার নদীটা বরফে পরিণত হয়, তখন ওই নদীর উপর দিয়ে চাদর ট্র্যাক নামে একটি ট্রেকিং রুট তৈরি হয়। এটা কিন্তু বিশ্বের একটা কঠিনতম ট্রেকিং রুট হিসেবে পরিচিত। এবার এখানকার গিরিশৃঙ্গ হচ্ছে নুনপুট স্তূপ কাঁকড়ি। সেই স্তূপ কাঁকড়ি হচ্ছে ট্রেকারদের জন্য জনপ্রিয় শৃঙ্গ। যেহেতু এখানে ট্রেকিং রুট হয়, তাই স্তূপ কাঁকড়ি ট্রেকারদের জন্য একটা জনপ্রিয় শৃঙ্গ। এছাড়া এখানে বৌদ্ধ মঠ দেখা যায়। এই জাসকার পর্বত শ্রেণীতে প্রচুর বৌদ্ধ মঠ দেখা যায়। জাসকারটা ঠিক লাদাখের নিচে দক্ষিণে আর হিমালয়ের উত্তরে অবস্থিত। এখানে অনেক বৌদ্ধ মঠ দেখা যায়। সেই বৌদ্ধ মঠগুলো হচ্ছে ফুগতাল মঠ আর হচ্ছে কারসা মঠ। এছাড়া এই জাসকার পর্বত শ্রেণীতে দুর্গম ভূপ্রকৃতি এবং বরফাবৃত শৃঙ্গ এখানে লক্ষ্য করা যায়, দেখা যায় প্রচুর বরফাবৃত শৃঙ্গ দেখা যায়। শীতকালীন তো জাসকার নদী সম্পূর্ণরূপে বরফে পরিণত হয়ে যায়। তার উপর দিয়ে চাদর ট্র্যাক, এটা কিন্তু অবশ্যই মনে রাখো, ট্রেকিং রুট যে তৈরি হয় সেটা হচ্ছে ট্রেকিং পথ হচ্ছে চাদর ট্র্যাকের নাম। এরপরে আসবো আমরা হিমালয় পর্বতের কাছে। হিমালয় পর্বত, হিমালয় কথার অর্থ কি? হিমালয়, হিম যুক্ত আলয়, মানে বরফের বাসস্থান। হিম মানে বরফ, আলয় মানে বাসস্থান বা ঘর। হিমালয় কথার অর্থ হচ্ছে বরফের বাসস্থান। এই হিমালয় পর্বত পামিরবন্ধী থেকে সৃষ্টি হয়ে পূর্বে বিস্তার লাভ করেছে। আমাদের ভারতের পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে একেবারে নামচা বারোয়া পর্যন্ত হিমালয়ের বিস্তার প্রায় দৈর্ঘ্যে 2500 কিলোমিটার এবং প্রস্থের দিকে রয়েছে 300 থেকে 500 কিলোমিটার হিমালয়ের বিস্তার। এই হিমালয় দেখতে কিছুটা ধনুকের আকৃতি নিয়েছে। ভারতবর্ষ হিমালয়ের অবস্থানটা কিছুটা ধনুকের মতো আকৃতি নিয়েছে। হিমালয় উৎপত্তি হয়ে 6টা দেশের মধ্য দিয়ে বিস্তার লাভ করেছে। 6টা দেশ হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল আর ভুটান। এই 6টা দেশের মধ্য দিয়ে হিমালয় বিস্তার লাভ করেছে। এই হিমালয়ের উৎপত্তিকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে মহীখাত তত্ত্ব আর 2 হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্ব। হিমালয় হলো পৃথিবীর নবীনতম ভঙ্গিল পর্বত। এই নবীনতম ভঙ্গিল পর্বত কিভাবে উৎপত্তি লাভ করেছে তাকে আমরা 2 ভাগে ভাগ করেছি, এক মহীখাত তত্ত্ব, 2 পাঁচ সংস্থান তত্ত্ব। এরপর আমরা এই মহীখাত তত্ত্ব সম্পর্কে আলোচনা করব, তারপর পাঁচ সংস্থান তত্ত্ব আলোচনা। প্রথমে আমরা করব মহীখাত তত্ত্ব। হিমালয়ের উৎপত্তিকে যে 2 ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে মহীখাত তত্ত্ব। মহীখাত তত্ত্ব কি? এখন যেখানে হিমালয় পর্বত অবস্থান করেছে সেই জায়গায় আগে 6.5 থেকে 7 কোটি বছর আগে, 6.5 থেকে 7 কোটি বছর আগে সেখানে ছিল অগভীর টেথিস সাগর। টেথিস সাগরে ক্রমশ অগভীর টেথিস সাগর ছিল, তার উত্তরে ছিল আঙ্গারল্যান্ড আর গন্ডোয়ারা ল্যান্ড নামে 2টি ভূভাগ। এই 2টি ভূভাগ যখন পরস্পর কাছে আসতে থাকে তখন এই আঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ারা ল্যান্ড থেকে প্রবাহিত নদী, আঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ারা ল্যান্ড থেকে প্রবাহিত নদী নুড়ি, বালি, পলি ইত্যাদি টেথিস সাগরে ভরাট করতে থাকে। তারপর আঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ারা ল্যান্ড যখন পরস্পর কাছে আসতে শুরু করে, এই পলি সঞ্চিত হয়ে হয়ে পাললিক শিলায় রূপান্তরিত এবং পরবর্তীকালে টারসিয়ারি যুগে যখন আঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ারা ল্যান্ড আরো কাছে আসতে শুরু করে তখন আঙ্গারল্যান্ড আর গন্ডোয়ারা ল্যান্ডের চাপে মানে এই যে পলি পরে এখানে পাললিক শিলায় রূপান্তরিত ছিল, সেই ভাঁজ খেয়ে পাললিক শিলা ভাঁজ খেয়ে উপর দিকে উঠে হিমালয়ের সৃষ্টি করে। এটা কিভাবে হয়েছে দেখ, প্রথমে উত্তরে ছিল আঙ্গারল্যান্ড আর দক্ষিণে ছিল গন্ডোয়ারা ল্যান্ড, 2টো ভূভাগ ছিল। এই ভূভাগ থেকে নদী আর মাঝে ছিল অগভীর টেথিস সাগর। অগভীর টেথিস সাগর, এটা উপর দিকটা এখানে জল আছে, সমুদ্র, টেথিস সাগর জল। এবার এগুলো হচ্ছে জল এই দিকটার, এগুলোতে হচ্ছে পলি সঞ্চয় করে পাললিক, এগুলোতে পলি সঞ্চয় করেছে। এই আঙ্গারল্যান্ড আর গন্ডোয়ারা ল্যান্ড থেকে যে প্রবাহিত নদীগুলো নুড়ি, বালি, পলি ইত্যাদি বয়ে নিয়ে এসে টেথিস সাগরে সঞ্চিত করার ফলে টেথিস সাগর অনেকটা অগভীর হতে থাকে। তারপর যখন আঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ারা ল্যান্ড পরস্পর কাছে আসে তখন এই
টেথিস সাগরে সঞ্চিত পলি পাললিক শিলায় রূপান্তরিত হয়। তারপর টারসিয়ারি যুগে আঙ্গারল্যান্ড আর গন্ডোয়ারাল্যান্ড যখন আরো কাছে আসতে থাকে, তখন অগভীর টেথিস সাগর ভাঁজ খেয়ে উপর দিকে ওঠে, আর তখন হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। এইভাবে মহীখাত তত্ত্ব ব্যাখ্যা করা যায়, বা মহীখাত তত্ত্ব এটাই বলা হয় যে আঙ্গারল্যান্ড আর গন্ডোয়ারাল্যান্ডের চাপে ভূভাগ, আঙ্গারল্যান্ড আর গন্ডোয়ারাল্যান্ড দুটি ভূভাগের চাপে টেথিস সাগরে পলি, আর আঙ্গারল্যান্ড আর গন্ডোয়ারাল্যান্ডের চাপে টেথিস সাগর ক্রমশ হিমালয়ের উৎপত্তি হয়েছে। আর টেথিস সাগর অগভীর হওয়ার কারণ আঙ্গারল্যান্ড আর গন্ডোয়ারাল্যান্ড থেকে যেসব নদী প্রবাহিত হয়েছে সেগুলো পলি, বালি ইত্যাদি টেথিস সাগরে সঞ্চিত করে অগভীর সৃষ্টি হয়েছে। তারপর দুটো ভূভাগে আঙ্গারল্যান্ড আর গন্ডোয়ারাল্যান্ড দুটো ভূভাগের চাপে অগভীর টেথিস সাগর উপরে উঠে ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে হিমালয়। নবী ভঙ্গিল পর্বত। পাত গঠনিক তত্ত্ব। পাত কথাটি প্রথম ব্যবহার কে করেন? পাত কথাটি প্রথম ব্যবহার করেছিলেন জার্মান আবহবিদ আলফ্রেড ওয়েগনার 1912 খ্রিস্টাব্দে। প্রথম পাত শব্দটি তিনি ব্যবহার করেন। পাত গাঠনিক তত্ত্বের প্রথম ব্যাখ্যায় তিনি অনেক কৃতিত্ব পেয়েছিলেন। পরবর্তীকালে 1968 সালে ফরাসি বিজ্ঞানী জেভিয়ার লা পিচো ভূগঠন তত্ত্বকে পরিপূর্ণতা দান করে। তাই পিচোকে পাদ ভূগঠন তত্ত্বের বা পাদ সঞ্চালন তত্ত্বের জনক বলা হয়ে থাকে। প্রথম তাহলে পাদ কথাটি ব্যবহার করেছিলেন জার্মান আবহবিদ আলফ্রেড ওয়েগনার, আর পরে পিচোকে পাদ গঠন তত্ত্বের বা পাদ সঞ্চালন তত্ত্বের জনক বলা হয়ে থাকে। পর্বত গঠনের এই পাদ গঠনিক তত্ত্ব অনুসারে ভূত্বক কতগুলি পাদ বা প্লেটের সমন্বয়ে গড়ে উঠেছে। সেই পাতগুলি হচ্ছে পৃথিবীতে প্রধান 7টি এবং 20টি অপ্রধান পাত নিয়ে গঠিত। এবার 7টি প্রধান ও 20টি অপ্রধানের মধ্যে 7টি যে প্রধান পাত সেগুলি হলো আফ্রিকান পাত, আন্টার্কটিকা পাত, ইন্দো অস্ট্রেলীয় পাত, ভারতীয় পাত, অস্ট্রেলীয় পাত, ইউরেশীয় পাত ও আমেরিকান পাত। এবার এই পাত গঠনিক তত্ত্ব অনুযায়ী হিমালয়ের যে উৎপত্তি হয়েছে তা হলো আমাদের ইউরেশীয় পাত ও ভারতীয় পাতের সংঘর্ষের ফলে। ইউরেশীয় পাত এবং ভারতীয় পাত, ধরো এটা ভারত, এটা ভারতীয় পাত, আর এটা হচ্ছে ইউরেশীয় পাত। এখানে তো টেথিস সাগর, অগভীর টেথিস সাগর, এটা ভারতীয় পাত, ইউরেশীয় পাত। ভারতীয় পাত এবং ইউরেশীয় পাত পরস্পর গতিশীল, পরস্পর কাছাকাছি আসতে থাকে, দুজন পরস্পরের কাছে আসতে থাকে, ইউরেশীয় পাত এবং ভারতীয় পাত। ইউরেশীয় পাত ভারতীয় পাতের তুলনায় কম ধীরগতি এবং হালকা, ফলে ভারতীয় পাতটা একটু ভারী, ইউরেশীয় পাতের তুলনায় ভারী এবং দ্রুতগামী। এবং দুটো পাত যখন কাছাকাছি পরস্পরে আসতে থাকে, তার আগে তো এই অগভীর টেথিস সাগর তো পরিবারে সঞ্চিত হয়ে ভরাট হতে থাকে। তারপর যখন ইউরেশীয় পাত এবং ভারতীয় পাত দুটো কাছাকাছি আসে, ভারতীয় পাত ইউরেশীয় পাতের তুলনায় বললাম যে ভারী এবং দ্রুতগামী সম্পূর্ণ। তাই যখন কাছাকাছি আসতে থাকে দুটো পাত, যখন টেথিসে যখন অগভীর টেথিস সাগর যখন ধাক্কা খায়, প্রবল ধাক্কার ফলে ভারতীয় পাত যেহেতু ভারী তাই ভূগর্ভের দিকে প্রবেশ করে, হালকা ভূগর্ভের দিকে প্রবেশ করে, ফলে এই টেথিস সাগর এখানে সৃষ্টি হয়, ভারতের উত্তরে সৃষ্টি হয় হিমালয় পর্বত, যেটা ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। আর অপরদিকে ইউরেশীয় পাত যখন এই টেথিসে ধাক্কা খায়, তখন এইখানে তিব্বত মালভূমি গড়ে উঠেছে। তাহলে পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী ইউরেশীয় পাত ও ভারতীয় পাত যখন গতিশীল অবস্থায় পরস্পর কাছে আসতে থাকে, তখন ইউরেশীয় পাত যেহেতু হালকা এবং কম গতিশীল ছিল, তার তুলনায় আমাদের ভারতীয় পাত গতিশীল এবং ভারী হওয়ায় প্রবল যখন ঘর্ষণ বা ধাক্কা খায়, তখন ভূগর্ভে প্রবেশ করে ভারতীয় পাত এবং সেই জায়গায় সৃষ্টি হয় ভারতীয় পাতের উত্তরে হিমালয় পর্বতমালা, এবং অপর দিকে ইউরেশীয় পাতের সম্মুখে তৈরি হয় তিব্বতীয় মালভূমি। এইভাবে পাত সংস্থান তত্ত্ব হিসেবে আমাদের হিমালয় পর্বতের উত্থান ঘটে। এবং প্রতি বছর এই ভারতীয় পাত উত্তর দিকে 5.4 সেমি হারে এগিয়ে চলেছে। যেহেতু ভারতীয় পাত উত্তর দিকে 5.4 সেমি হারে এগিয়ে চলেছে, তাই পাত গঠনিক সংস্থা অনুযায়ী হিমালয়ের উৎপত্তি এখনো ঘটে চলেছে। এবার হিমালয়কে আমরা যে কতগুলো ভাগে ভাগ করেছি সেটা সম্পর্কে দেখব। প্রথমে হিমালয়কে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করেছি, এক হচ্ছে দৈর্ঘ্য অনুসারে আর হচ্ছে
প্রস্থ অনুসারে। এই দৈর্ঘ্য অনুসারে মানে এই বরাবর দৈর্ঘ্য অনুসারে আবার তাকে 3 ভাগে আমরা ভাগ করেছি। তাহলে এইভাবে তো হিমালয় ছিল, তাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এইভাবে একটা হচ্ছে পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় আর হচ্ছে পূর্ব হিমালয়। এদিকটা পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। পশ্চিম, মধ্য, পূর্ব, 3টা হিমালয়। এবার এই পশ্চিম হিমালয়কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এই যে পশ্চিম হিমালয়, একে আবার 3 ভাগে ভাগ হয়েছে। এক হচ্ছে কাশ্মীর হিমালয়, 2 হচ্ছে পাঞ্জাব ও হিমাচল হিমালয়, আর 3 হচ্ছে কুমায়ুন হিমালয়। দেখো কাশ্মীর হিমালয়কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। পশ্চিম হিমালয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন বা উত্তরাখণ্ড হিমালয়, এই 3 ভাগে আবার ভাগ করা হয়েছে। মধ্য হিমালয়টা যেহেতু নেপালে অবস্থিত, তাই ওটা ভারতের ভূপ্রকৃতিতে নেই, তো বড় সংক্ষিপ্ত বলবো। এবার আছে আমাদের পূর্ব হিমালয়। পূর্ব হিমালয় এই জায়গাটা হচ্ছে আমাদের পূর্ব হিমালয়। আমাদের ভারতের পূর্ব হিমালয়কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে দার্জিলিং হিমালয়, দার্জিলিং ও সিকিম হিমালয়, তারপর রয়েছে ভুটান হিমালয়, তারপর রয়েছে অরুণাচল প্রদেশ হিমালয়। অরুণাচল এটাও এইভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হয়েছে দার্জিলিং ও সিকিম, তারপর রয়েছে ভুটান হিমালয়, তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ হিমালয়, অরুণাচল হিমালয়। এটা গেল দৈর্ঘ্য অনুসারে। তাহলে দৈর্ঘ্য অনুসারে দেখে নাও একবার 3 ভাগে পশ্চিম হিমালয়, পশ্চিম, মধ্য, পূর্ব হিমালয়। তার পশ্চিমকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছিল কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল ও কুমায়ুন বা উত্তরাখণ্ড। মধ্য হিমালয়ের কোনো ভাগ নেই। তারপর পূর্ব হিমালয়কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছিল দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয় আর অরুণাচল হিমালয়। এরপর আসবো আমরা প্রস্থ অনুসারে। প্রস্থ অনুসারে হিমালয়কে আমরা আবার 4 ভাগে ভাগ করে থাকি। দৈর্ঘ্য বরাবর হয়ে গেল। এবার আসবে প্রস্থ অনুসারে। প্রস্থ অনুসারে যে 4 ভাগে সেটা হলো ট্রান্স বা টেথিস হিমালয়, হিমাদ্রি বা উচ্চ হিমালয়, হিমাচল বা মধ্য হিমালয়, শিবালিক বা বহির হিমালয়। প্রথম ভাগটা হলো ট্রান্স বা টেথিস হিমালয়। দ্বিতীয় ভাগটা হলো হিমাদ্রি বা উচ্চ হিমালয় বা গ্রেট হিমালয় বলা হয়। তৃতীয় হলো হিমাচল বা মধ্য হিমালয়, শিবালিক বা বহির হিমালয়। এটা হিমালয় যেমন এইভাবে দৈর্ঘ্য ছিল, ঠিক সেভাবে এবার প্রস্থের দিকে তো আছে, এইটা হবে প্রথমে ট্রান্স হিমালয় ওই দিকটা। তারপর আসবে হিমাদ্রি বা উচ্চ হিমালয়, তারপর হিমাচল বা মধ্য হিমালয়, নিচের দিকটা হবে শিবালিক। এটা এইভাবে ভাগ হবে। প্রস্থের 4 ভাগে ভাগ করা হয়েছে। পশ্চিম হিমালয়ের ভাগগুলির মধ্যে আমরা প্রথমে আসবো কাশ্মীর হিমালয়ের কাছে। কাশ্মীর হিমালয় জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। এর উচ্চতা হচ্ছে 3600 থেকে 4600 মিটার হচ্ছে কাশ্মীর হিমালয়ের গড় উচ্চতা। এদের দৈর্ঘ্য হচ্ছে 700 কিমি এবং প্রস্থ 500 কিমি। পর্বত শৃঙ্গ এখানে রয়েছে। পর্বত শৃঙ্গ কেটু, গর্ডন অস্টিন বা কেটু 8611 মিটার, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ আর পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। উপত্যকা বা দুন হচ্ছে এখানকার কাশ্মীর উপত্যকা আর উধমপুর দুন। এখানকার হিমবাহ হলো সিয়াচেন হিমবাহ। সিয়াচেন হিমবাহ হলো ভারতের বৃহত্তম, 76 কিলোমিটার দীর্ঘ। এখানে দেওয়া হয়নি, বলে দিলাম 76 কিলোমিটার দীর্ঘ সিয়াচেন হিমবাহ। এছাড়া রয়েছে ফেরচেঙ্গ, হিসপার, পল্টারো ইত্যাদি এখানকার হিমবাহ। হ্রদ হচ্ছে উলার আর ডাল হচ্ছে সাধু জলের হ্রদ এবং লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সোমারারি ও প্যাঙ্গং। এছাড়া এখানকার পর্বতগুলো রয়েছে পীরপাঞ্চাল, লাদাখ, জাসকার, কারাকোরাম আর উচ্চ হিমালয়। মালভূমি, লাদাখ মালভূমি এখানে অবস্থান করেছে। লাদাখ মালভূমির উচ্চতা হচ্ছে গড় 3500 থেকে 5000 মিটার, যা হচ্ছে পর্বত বেষ্টিত ভারতের সর্বোচ্চ মালভূমি। এরপর আমরা আসবো যে এখানে কারেওয়া বলা হয়। এই কাশ্মীর উপত্যকায় কারেওয়া বলে। কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমিকে কারেওয়া বলা হয় বা মৃত্তিকাকেও কারেওয়া বলা হয়। যা কিনা কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমিকে কারেওয়া বলা হয়। কারেওয়া মৃত্তিকার ওই কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত মৃত্তিকাকেও কারেওয়া নামে পরিচিত, যা কিনা জাফরান চাষের জন্য উপযোগী। এছাড়াও পীরপাঞ্চাল এবং উচ্চ হিমালয়ের মধ্যবর্তী কাশ্মীর উপত্যকা রয়েছে, যা কিনা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভূস্বর্গ নামে পরিচিত। কাশ্মীর উপত্যকা ভূস্বর্গ নামে পরিচিত, যা কিনা পীরপাঞ্চাল ও উচ্চ হিমালয়ের মধ্যে অবস্থিত। কাশ্মীর উপত্যকা, আর এখান থেকে প্রশ্ন আছে কারেওয়া হলো কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমিকে কারেওয়া বলে, মৃত্তিকাকে কারেওয়া বলা হয়, যা কিনা জাফরান চাষের জন্য উপযোগী। এরপরে কাশ্মীর হিমালয়ের পরে আমরা আসবো এই পশ্চিম হিমালয়ে যে নাঙ্গা পর্বত থেকে একদম কালী নদী পর্যন্ত বিস্তৃত ছিল। তার প্রথম এই পশ্চিম হিমালয়কে যে আবার 3 ভাগে ভাগ করা যায়, তার প্রথম অংশটা তো আলোচনা করেছি। তার দ্বিতীয় অংশটা হলো পাঞ্জাব ও হিমাচল হিমালয়। এটা পাঞ্জাব ও হিমাচল প্রদেশে অবস্থিত।
এর উচ্চতা 1500 থেকে 4500 মিটার। এখানকার পর্বত শৃঙ্গ হচ্ছে লিওপার্গেল আর নিমজেরি। এখানের পর্বতগুলো হচ্ছে ধওলাধার, নাগটিপ্পা, মুসৌরি, পীরপাঞ্চাল, জাসকার। এছাড়া এখানকার উপত্যকা হচ্ছে কুলু, কাংড়া, লাহুল ও স্পিতি। গিরিপথ হচ্ছে রোহতাং ও কুনজুমলা গিরিপথ। এরপরে আমরা আসবো তৃতীয় অংশে আলোচনা। এরপরে আসবো আমরা তৃতীয় ভাগে। তৃতীয় ভাগটা হচ্ছে হুমায়ুন ও উত্তরাখণ্ড হিমালয়। এটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এর উচ্চতা হচ্ছে দক্ষিণে 600 থেকে উত্তরে 6000 মিটার পর্যন্ত বিস্তৃত। পর্বত শৃঙ্গ নন্দা দেবী, কামেট, ত্রিশূল, কেদারনাথ, বদ্রীনাথ। এছাড়া উপত্যকা বা দুন রয়েছে দেরাদুন, চৌখাম্বা, কোটা, পাটুলি। দেরাদুন কিন্তু ভারতের বৃহত্তম দুন উপত্যকা। এবার তাল, নৈনিতাল, সাততাল, ভীমতাল। হিমবাহ গঙ্গোত্রী ও যমুনোত্রী। ও হ্যাঁ, তাল তাল হচ্ছে হুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলা হয়, যেমন নৈনিতাল, সাততাল, ভীমতাল। এরপর আসবো আমরা পশ্চিম হিমালয়ের তিনটা ভাগ তাহলে আলোচনা হলো। এরপর আসবো আমরা মধ্য হিমালয়ের কাছে। মধ্য হিমালয় কিন্তু সম্পূর্ণ নেপালে অবস্থিত, যা আমাদের ভারতের ভূপ্রকৃতির মধ্যে পড়ে না। তবু এখানে সংক্ষিপ্ত বলে রাখছি, মধ্য হিমালয় নেপালে অবস্থিত, কালী নদী থেকে তিস্তা নদী পর্যন্ত। এখানকার পর্বত শৃঙ্গগুলো হলো মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা, কাঞ্চনজঙ্ঘা, গৌরীশঙ্কর, ধবলগিরি, মাফুল। উপত্যকা হচ্ছে কাঠমান্ডু ও পোখরা। এখানকার তাল হচ্ছে সুরজতাল আর হচ্ছে ভিওয়াতাল। হিমবাহ হচ্ছে লোৎসে, গণেশ, আর গিরিপথ হচ্ছে টিপটালা, উম্বা। এই হচ্ছে মধ্য হিমালয়ের সংক্ষিপ্ত পরিচয়। এরপর আমরা আসবো পূর্ব হিমালয়ের কাছে। পূর্ব হিমালয় নেপালের পূর্ব সীমা থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত অবস্থিত। এবার পূর্ব হিমালয়কে যে 3 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রথমে আসবো দার্জিলিং ও সিকিম হিমালয়। পূর্বে সিঙ্গালিলা থেকে পশ্চিমে ডাংগোকিয়ালা পর্যন্ত বিস্তৃত। এবার দার্জিলিং ও সিকিম হিমালয়ের শৃঙ্গগুলি হচ্ছে সান্দাকফু। সান্দাকফু কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া রয়েছে ফালু, সবরগ্রাম। উপত্যকা রয়েছে বিজনবাড়ি, রঙ্গিত, তিস্তা। গিরিপথ রয়েছে লাথুলা, বমুলা, ডালেখালা। আর হিমবাহ রয়েছে জেমু, তালুং। হ্রদ রয়েছে মিরি, ছাংপো। এই হলো দার্জিলিং ও সিকিম হিমালয়। এরপর আসবো আমরা ভুটান হিমালয়ের কাছে। সাধারণভাবে ভুটান হিমালয়, এটাও ভুটানে অবস্থিত, তবুও বলে রাখছি ভুটানে অবস্থিত। শৃঙ্গ হচ্ছে লিংসিলা, কুলাকাঙ্গি। উপত্যকা হচ্ছে পারো, পুনাখা। আর এখানকার গিরিপথ হচ্ছে লিসিংলা আর উইলিলা। এই হচ্ছে ভুটান হিমালয়। এরপর আমরা আসবো অরুণাচল হিমালয়ের কাছে। অরুণাচল হিমালয় আসাম ও অরুণাচল প্রদেশে অবস্থিত। পর্বত শ্রেণী হচ্ছে শিবালিক, হিমাচল, হিমাদ্রি। শৃঙ্গ হচ্ছে এখানকার নামচা বারোয়া। আর উপত্যকা হচ্ছে লোহিত এবং নিম্ন ডিবং। গিরিপথ হচ্ছে তুলংলা, ডোমলা, ঠগলা, কায়লা। আর এখানকার হিমবাহ হচ্ছে কাংটো এবং বিচক। তাহলে দৈর্ঘ্য অনুসারে হিমালয়ের ভাগগুলো হয়ে গেল। এরপর আসবো আমরা প্রস্থ অনুসারে হিমালয়ের যে 4টি ভাগ, সেই 4টা ভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আসবো আমরা প্রস্থ অনুযায়ী যে 4 ভাগে ভাগ হয়েছিল, তার মধ্যে ট্রান্স বা টেথিস হিমালয়। এটা 7 থেকে 12 কোটি বছর আগে প্রথমবার ভূ আলোড়নের ফলে গঠিত হয়েছিল। এই ট্রান্স বা টেথিস হিমালয়ের বেশিরভাগ অংশ তিব্বতে অবস্থিত বলে এটা টেথিস নামে পরিচিত। এর উচ্চতা হচ্ছে 3000 থেকে 5000 মিটার। পর্বত হচ্ছে জাসকার, লাডাখ, কারাকোরাম। এটা জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের উত্তর অংশে অবস্থিত এই ট্রান্স বা টেথিস হিমালয়। এরপরে আমরা আসবো হিমাদ্রি বা গ্রেট হিমালয় বা উচ্চ হিমালয়। এটাও সেই টেথিস হিমালয়ের সাথে 7 থেকে 12 কোটি বছর আগে প্রথম ভূ আলোড়নে গঠিত হয়েছে। টেথিস হিমালয়ের সাথে এর গড় উচ্চতা 6100 মিটার। এখানকার পর্বতগুলো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কামেট, নন্দা দেবী, কেদারনাথ, পঞ্চচুলি। এখানে বরফ এটাই হচ্ছে হিমাদ্রি বা গ্রেট হিমালয় বা উচ্চ হিমালয় হিমালয়ের সব থেকে উঁচু অংশ। এখানে সব থেকে উঁচু উঁচু শৃঙ্গ দেখা যায় এবং চির তুষারাবৃত পর্বত শৃঙ্গ দেখা যায়। মাউন্ট এভারেস্টও এই অংশেই গঠিত, কিন্তু মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, কিন্তু মাউন্ট এভারেস্টই এই হিমাদ্রি বা গ্রেট হিমালয়ের অংশ। মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, 8850 মিটার। তাছাড়া যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর 3য় উচ্চতম শৃঙ্গ, এখানে অবস্থিত। এরপর এখানকার গিরিপথগুলো হচ্ছে নাথুলা, বলচিলা, জালেবলা। কাঞ্চনজঙ্ঘা আমাদের ভারতের 2য় উচ্চতম।
পৃথিবীর তৃতীয় উচ্চতম আর ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এরপরে আমরা আসবো 3 নম্বরে মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়। এটা 2.5 থেকে 3 কোটি বছর আগে দ্বিতীয়বার ভূআলোড়নের ফলে এই অংশ উত্থিত হয়েছে। এর গড় উচ্চতা 3500 থেকে 4500 মিটার পর্যন্ত হলো এর গড় উচ্চতা। এখানকার যে পর্বতগুলো রয়েছে সেগুলো হলো পীরপাঞ্চাল, ধওলাধার, নাগটিপা, মুসৌরি এবং উপত্যকাগুলো হচ্ছে কুলু, কাঁকড়া, কাশ্মীর। গিরিপথ, এখানকার দুটো উল্লেখযোগ্য গিরিপথ হলো বালিহাল এবং পীরপাঞ্চাল। এরপর আমরা আসবো শিবালিক বা বহির হিমালয়। এটা 20 লক্ষ বা 2 কোটি বছর আগে তৃতীয়বার ভূআলোড়নের ফলে গঠিত হয়েছে। এর গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার। এই শিবালিক বা বহির হিমালয় একেবারে হিমালয়ের দক্ষিণতম অংশ। হিমালয়ের হিমাদ্রি বা গ্রেট হিমালয় বা উচ্চ হিমালয় থেকে নদী বয়ে আসার পথে নুড়ি, পলিবালি ইত্যাদি সঞ্চয় করে নুড়ি, পলিবালি ইত্যাদি বয়ে নিয়ে এসে হিমালয়ের পাদদেশে সঞ্চিত হয় এবং 20 লক্ষ বা 2 কোটি বছর আগে সঞ্চিত পদার্থ তৃতীয়বার ভূআলোড়নের ফলে উত্থিত হয়ে এই শিবালিক বা বহির হিমালয়ের সৃষ্টি করেছে। এই হিমাদ্রি ও হিমাচল হিমালয় থেকে নদী বয়ে প্রবাহিত সময় যে নুড়ি, পলিবালি ইত্যাদি বয়ে নেই শিবালিকে ধাক্কা খেয়ে পলিবালি ইত্যাদি সঞ্চয় করে এবং হ্রদের সৃষ্টি করে। পরে যখন ওই নদী শিবালিকের অংশ কেটে প্রবাহিত হয় তখন ওইখানে একটা উপত্যকার সৃষ্টি হয়, যাকে আমরা দুন বলে থাকি। এখানকার বৃহত্তম উপত্যকা হলো দেরাদুন। এছাড়া পাটুলি, কোটা ইত্যাদি রয়েছে। দেরাদুন কিন্তু এই শিবালিকের প্রধান বা বৃহত্তম দুন। কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হয়, মনে রেখো এগুলো হচ্ছে মাউন্ট এভারেস্ট 8850 মিটার, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এবং এটা নেপালে অবস্থিত। তারপরে হচ্ছে K2 গডউইন অস্টিন বা K2 8611 মিটার, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম এবং ভারতের উচ্চতম শৃঙ্গ। তারপরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা 8586 মিটার, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কিন্তু ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। থান্ডাপোকু 3636 মিটার, আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সিয়াচেন হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ, 76 কিলোমিটার দীর্ঘ। ভীমবনাথ বৃহত্তম কয়াল, এটাও ভারতের। দেরাদুন ভারতের বৃহত্তম দুন উপত্যকা। এবার হিমালয় সংক্রান্ত গবেষণাগারটি ভারতের এই দেরাদুনেই অবস্থিত। ওয়াডিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওগ্রাফি দেরাদুনে অবস্থিত। মান্নার বা ডুংরিলা ভারতের উচ্চতম গিরিপথ 5608 মিটার। তাহলে ভারতের ভূপ্রকৃতির প্রথম ক্লাস 1 উত্তরে পার্বত্য অঞ্চলে যে 4টা পর্বত শ্রেণী আলোচনা করলাম তার মধ্যে হিমালয় গুরুত্ব সব থেকে বেশি, আর হিমালয় সংক্রান্ত যা যাবতীয় সবকিছু আলোচনা করলাম হিমালয় সংক্রান্ত। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে ক্লাস 2 হবে। পরের ভিডিও উত্তরের সমভূমি অঞ্চল নিয়ে করবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও।